আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াত ইসলামী, বাহ, খুব সুন্দর সুন্দর কথা শুনতেছি জামায়াত ইসলাম থেকে। জামায়াত ইসলাম রাষ্ট্র পরিচালনায় খুবই দক্ষতার পরিচয় দেবে। তারা একদম বাংলাদেশকে সোনায় সোহাগা করে দেবে, বেহেস্তের একটা টুকরা বানিয়ে ফেলবে তারা ক্ষমতায় আসলে। আচ্ছা, 91 সালে আপনারা বিএনপিকে সমর্থন করেছিলেন ক্ষমতায় আসার জন্য। তারপর বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একটা হালাল আন্দোলন করেছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্য। ফলাফলস্বরূপ বিএনপি সরকার চলে গেল। তারপর একদম আপনাদের জান্নাতের সরকার চলে আসছে আওয়ামী লীগের সাথে মিলেমিশে একদম কাজ করতেছেন আপনারা। তারপর আওয়ামী লীগ যে ফেদানিটা দিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত যে সন্ত্রাসী কার্যক্রম চালালো বাংলাদেশে, তারপর আবার তার বিরুদ্ধে আন্দোলন শেষ, চলে গেল। 2001 সালে বিএনপিকে নিয়ে ক্ষমতায় আসলেন, আপনারা ক্ষমতার স্বাদ পেলেন। আপনাদের রাজনীতির মূল বিষয়বস্তুটা আপনারা নিজেরাই এখনো পর্যন্ত ঠিক করতে পারছেন। কিছুদিন আগে ডাক্তার শফিকুর রহমান বললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিছি, তাদের কৃতকর্মের জন্য আমরা ক্ষমা করে দিছি। আবার বললেন আমরা ভারতের সাথে খুব মিলেমিশে কাজ করব। স্বপ্ন দেখতেছেন না খুব বেশি বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা যাবেন, দেশ চালাবেন। আচ্ছা শুনুন, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি অত্যন্ত বিজ্ঞ আলেম ছিলেন। আমি ওনাকে আলেমের চেয়েও বেশি একজন রাজনীতিবিদ হিসেবে, একজন চৌকস রাজনীতিবিদ হিসেবে তাকে সম্মান করি। তার দূরদর্শিতা রাজনীতির জন্য বিশেষ করে এক বিশাল তার চিন্তাধারার সাথে এত এত নিপুণ চিন্তা করতে পারে, সঠিক চিন্তা করতে পারে, ভবিষ্যৎবাণী তার কথার মাধ্যমে আমরা শুনতে পাই, যেগুলো বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদের মুখ দিয়ে আমরা শুনি নেই। আমরা এখন বর্তমানে ওনার কথাগুলোকে যখন মিলিয়ে নিই আর কি, তখন খুব অবাক হয়ে যায় যে উনি এইরকম ভবিষ্যৎবাণী কীভাবে করেছিলেন। আসলে একজন আল্লাহর আলেমের প্রতি তার রহমত থাকে। উনি এখানে চট্টগ্রামে তাফসিরুল কোরআন মাহফিল করতেন। এই তাফসিরুল কোরআন মাহফিলে কিন্তু রাজনৈতিক বক্তৃতা বলতে গেলে অধিকাংশ সময় জুড়ে তার বক্তৃতায় আমরা এগুলো দেখতে পেতাম। এগুলা দরকারও ছিল, কারণ ইসলাম তো আর রাজনীতির বাইরে না। এই কথাগুলো বলতে গিয়ে উনি বাংলাদেশের মুসলমান সমাজের একটা বিরাট অংশকে উনি কটাক্ষ করত, অর্থাৎ সুন্নিদেরকে নিয়ে। যেমন উনি মাজার নিয়ে কথা বলতো, উনি দরুদ শরীফ নিয়ে কথা বলতো, উনি কেয়াম নিয়ে কথা বলতো। আবার দেখতাম যে এগুলোর স্ববিরোধীও উনি কাজ করে যাচ্ছেন, যেটি বলছেন সেটা তার উল্টোও করছেন। এই ছিল যে তার ক্যারেক্টার। অর্থাৎ উনি চাইলে আমাদের এখানকার মুসলমান সমাজের মধ্যে যে সুন্নি ওয়াহাবি বাক আছে, এদেরকে চাইলে একত্রিত করার একটা কাজ করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই উদ্দেশ্যমূলকভাবে। হয়তো উনি মাওলানা মওদুদির অনুসারী, সেজন্য উনি পারেন নাই। এখন বর্তমানে আপনারা ফিল্ডের মধ্যে দুইজন লোক নামিয়ে দিয়েছেন। একজন হচ্ছে যে আজাহারি মিজানুর রহমান, আর একজন হচ্ছে আমির হামজা তো আবার নায়িকাদেরকে নিয়ে খুব ব্যস্ত থাকে, পরিমণিকে নিয়ে কথা বলে, ইন্ডিয়ান নায়িকা রেশমিকা বন্দনা নিয়ে কথা বলে, ওনাদের সৌন্দর্যের বর্ণনা করে। এই লোকটাকে বাদিয়ে দিলাম। মিজান যেগুলো বলেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিষয়, আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কিছু কমেন্ট, এইরকম আরও কিছু বিষয়াদি নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কিছু উনি কথা বলেছেন, যেগুলা আমাদের এখানে খুবই প্রতিক্রিয়া সৃষ্টি করছে। এই লোকটাকে প্রতিক্রিয়ার স্বরূপ ওনাকে ঘৃণা করে, বিশেষ করে সুন্নি সমাজ ওনাকে ঘৃণা করে। এখন আবার তাকে ঠিক ওই ইসলামের নাম দিয়ে, ওয়াজের নাম দিয়ে তার উপর রাজনৈতিকভাবে আপনারা চেপে বসেছেন আর কি, এখানে মানুষকে সংগঠিত করার জন্য। আসলে আপনারা চাচ্ছেনটা কি? বাংলাদেশে মিলেমিশে রাজনীতি করবেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে ভালোভাবে উপলব্ধি করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, নাকি এগুলো করবেন আপনারা? বর্তমানে কিন্তু মানুষ আপনাদের উপর খুব একটা সন্তুষ্ট না, কারণ আপনারা সত্য চর্চা করতে জানেন না। সত্য চর্চা করতে আপনাদের ভয় লাগে। গোলাম আজম সাহেব বলেছেন 52 বছর আগে, অর্থাৎ স্বাধীনতার আগের বিষয়টা, যেটা আমরা উপলব্ধি করেছি, যে এই দেশটা যদি পাকিস্তান থেকে সেপারেট হয়ে যায় তাহলে ভারতের পেটের মধ্যে ঢুকে যাবে এবং ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ একটি সংকটের মধ্যে পড়বে। এটা হচ্ছে যে গোলাম আজমের কথা। এই কথাটা আপনাদের বলতে হবে সঠিকভাবে, যে আমরা স্বাধীনতা চাই নাই কেন। আপনাদেরকে যখন বলা হয় আপনারা স্বাধীনতা বিরোধী, আপনারা বলেন, ডিফেন্ড করেন যে আপনারা স্বাধীনতা বিরোধী না, আমরা স্বাধীনতা বিরোধী না। কেন? সত্য বলতে আপনাদের ভয় কি? হ্যাঁ, আপনারা স্বাধীনতা বিরোধী ছিলেন, এই বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, তার একটা যৌক্তিক কারণ ছিল এই জন্য যে আপনারা মনে করেছিলেন যদি বাংলাদেশটা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এটা ভারতের
রাহু গ্রাসে পড়বে, ভারতের পেটের মধ্যে চলে যাবে, এই দেশের ভূ রাজনৈতিক সমস্যা খুব প্রকটভাবে ধারণ করবে। যে ভূ রাজনৈতিক সমস্যার জন্য আজকে হাসিনার মতো ফেসিস্ট, শেখ মুজিবের মতো একটা অটোক্র্যাট বাংলাদেশে জন্ম নিয়েছিল রাজনীতি করার জন্য, বাংলাদেশের মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এই সত্য কথাগুলো আপনাদের বলার সাহস নেই যে আপনি কেন বিরোধিতা করেছিলেন। তারপর বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান, বাংলাদেশের জাতীয়তাবাদকে এগিয়ে নিয়ে যান। তা না করে ক্ষমতার জন্য, ক্ষমতা যাবেন, ক্ষমতায় পাগল, এসব বাদ দেন।